জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একই দিনে গণভোট আয়োজন করা ইসির জন্য কতটা চ্যালেঞ্জ, গণভোটের জন্য আলাদা কি প্রস্তুতি নিতে হবে সরকারকে, আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনের সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। গণতন্ত্র এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ১ বছর ধরে চলা সংস্কার কর্মযজ্ঞ শেষে যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে তা সমর্থন আদায় প্রয়োজন। এজন্যই সরকার ৪৮টি সংস্কার প্রস্তাবকে ৪ ভাগে ভাগ করে একটি প্রশ্ন জুড়ে দিয়েছে। প্রশ্নটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে, গণভোটের প্রশ্ন কি থাকবে সেটি একটু দেখে নিতে চাই এক নজরে। সেখানে রয়েছে গণভোটের প্রশ্ন, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন কি না। যদি জনগণ সেটার প্রতি একমত থাকে তাহলে সেটি হ্যাঁ দেবেন, এবং যদি না এর পক্ষে ভোট দেন তাহলে না দেবেন। দর্শক, এরপর আমরা মূলত এখানে যেহেতু ৪৮টি সংস্কার প্রস্তাব রয়েছে, যে সংস্কার প্রস্তাবগুলোর মূলত ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট রয়েছে, যদিও সেখানে উচ্চকক্ষ গঠন এবং একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নিয়োগ কমিটি, তত্ত্বাবধায়ক সরকার, এই বিষয়গুলোকে একটু আলাদা করা হয়েছে। এই বিষয়গুলো জনগণ আসলে কিভাবে দেখছে এবং সেইটার জন্য যে গণভোট লাগবে সেটার ব্যাপারে ইসি আসলে কতটা প্রস্তুত। গত ১ মাস ধরে নির্বাচন কমিশন বলছিল যে ১ মাস আগে যে জাতীয় নির্বাচন আয়োজনে প্রায় ৯০% কাজ তাদের শেষ, কিন্তু তখন গণভোটকে কিন্তু এর প্রস্তুতির বাইরে রাখা হয়। কিন্তু সম্প্রতি প্রধান উপদেষ্টা যখন গণভোটের সিদ্ধান্ত দেন যে নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট হবে, তারপর ইসিকে অনেক পরিকল্পনা এবং প্রস্তুতি নিতে হচ্ছে। অবস্থায় ইসি সচিবের কাছে জানতে চাইলে তিনি এখন টিভিকে বলেন, গণভোটের আয়োজনকে বাড়তি দায়িত্ব ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের নতুন করে একটা অংশ এসেছে গণভোট, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে। তার প্রস্তুতির জন্য আমাদেরকে আরও কিছু বাড়তি কাজ করতে হবে, যেটা অবশ্যই আমাদেরকে পালন করব আমরা। এবং আমরা এইটাও একটা চ্যালেঞ্জ, সবটাই মানে নির্বাচন এবং নির্বাচনের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সব কাজই আমাদের চ্যালেঞ্জ, এবং আমরা উইথ টপমোস্ট প্রায়োরিটি নিয়ে সবগুলো কাজ করি। কন্টেন্ট তো বেড়েছে, একটা গণভোট একটা নতুন ডাইমেনশন, এবং এই যখন আমরা যে আমাদের কর্মপরিকল্পনাটা দিই তখন এইটা বিষয়টা ছিল না। কাজে যদি থাকতো তখন তাহলে আমরা সেটাকে ওইভাবে কন্টেন্টের ভিতরে ঢুকিয়ে নিয়ে আমরা কর্মপরিকল্পনা বলতে পারতাম। এখন যেটা এসছে এটাও আমাদের নৈতিক দায়িত্ব, মৌলিক দায়িত্ব, এবং আমাদের এটা উত্তরণ করতে হবে। কাজে হ্যাঁ, বাড়তি কিছু আছে, একটা তো নতুন সংযোজন হয়েছে, এই বাড়তি দায়িত্বটুকু ইনশাল্লাহ আমরা পারবো, কেন পারবো না, এটা তো না পারার কোনো কারণ নেই। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দর্শক, আজ গণভোটের প্রস্তুতি শিরোনামের এই আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেন স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক এবং কুমিল্লা বিভাগীয় সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাই যে বিষয়টা নিয়ে আমরা আজকে শিরোনাম করেছি যে গণভোটের প্রস্তুতি। গণভোট বিশাল যে সংস্কার কর্মযজ্ঞ এবং একই সঙ্গে জাতীয় নির্বাচনের জন্য জনগণ মুখে আছে, 3টা নির্বাচন মানুষ দিতে পারে নাই। তো সব কিছু মিলে নির্বাচন কিন্তু অনেক বড় একটা বিষয়, বড় একটা আয়োজন, এবং সেখানে নিরপেক্ষতা, লেভেল প্লেইং ফিল্ড, অনেক কিছু বিষয় জড়িয়ে রয়েছে, এবং একই সঙ্গে সেটি বাস্তবায়নের জন্য সরকার অনেক বড় চ্যালেঞ্জ নিতে হচ্ছে পাশাপাশি, এবং একই সঙ্গে গণভোট যখন যুক্ত হচ্ছে এর সঙ্গে, তখন আসলে এই বিশাল বড় দায় বা বড় যে দায়িত্বটা পালন করতে সরকার কতটা সক্ষম, এনসিপি কিভাবে সেটিকে মূল্যায়ন করছে, যে এই সরকার প্রস্তুত কতটা? ধন্যবাদ। প্রথমে আমি যে আলোচনায় আসতে চাই, গতকাল বিএনপির পক্ষ থেকে ইসির কাছে জানতে চাওয়া হয়েছে যে ইসি কর্মকর্তা যারা আছে তাদের মধ্য থেকে এই রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার জন্য। তো আমরা স্মরণ করিয়ে দিতে চাই, 2006 সালে দেখা যাচ্ছে যে মানে পিএসসির মাধ্যমে কোনো প্রকার নিয়োগ এবং পরীক্ষা ছাড়াই প্রায় 300 যারা ছাত্রদলের রাজনীতিতে ছিল, বিএনপির ক্যাডার ছিল, এরকম 300 জনকে তারা উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে। যেটার কারণে 1/11 একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং দীর্ঘ প্রায় 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল, এবং সেখান থেকে আমরা দেখেছি যে এরকম প্রায় 1,30,00,000 ভুয়া ভোটার তৈরি করা হয়েছিল, এবং এর দায়ে
তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে প্রায় 85 জন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে চাকরি থেকে। এবং আমরা দেখেছি যে এবার হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে আবার এই 85 জন নির্বাচন কর্মকর্তাকে আবার তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি যেটা চেয়েছে, অর্থাৎ তারা একটি অবৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বাচন কর্মকর্তা হয়েছে এবং বর্তমানে যে বলা হচ্ছে যে ইসি কর্মকর্তা থেকে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা নিয়োগের যে বিষয়টা, এটা সম্পূর্ণভাবে এটা বোঝা যাচ্ছে যে ইসির একটি মেরুদণ্ডহীন। কারণ হচ্ছে তারা যদি এখান থেকে অর্থাৎ ইসি কর্মকর্তা থেকে যদি এখন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, এটা যারা পূর্বে ছাত্রদল করতো বা ছাত্রদল ক্যাডার ছিল তারাই এ দায়িত্বটা পেতে যাচ্ছে। এর মানে 2006 সালে যে ধরনের ঘটনা কারণে 11 অথবা দীর্ঘ 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে। এজন্য আমরা বলবো যে এখানে যে গঠনটি 2006 সাল থেকে বিএনপি শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু তারা শিক্ষা নিয়ে নেই। এজন্য আমরা মনে করছি যে গণভোট আয়োজনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, সে প্রস্তুতি এখনো আমরা দেখছি না। আচ্ছা, প্রস্তুতি দেখছেন না, কিন্তু সেটা যেহেতু এক ধরনের প্রস্তুতি ছিল আগে, আবার নতুন করে একই সঙ্গে যখন গণভোটের এই ব্যাপারটা যখন সামনে আসলো, তারপর নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নতুন করে একটি আইন বা অধ্যাদেশ হয়তো আসবে শিগগিরই বা বিধিমালা আসবে। কিন্তু এখানে বিএনপি যেমন প্রস্তাব দিয়েছে, ঠিক একইভাবে জামাত একটা প্রস্তাব দিয়েছে যে যারা নির্বাচন কর্মকর্তা তাদের যেহেতু এর আগে সম্প্রতি 1 মাসের ব্যবধানে বেশ কিছু জেলা প্রশাসক বা ডিসির কর্মকর্তাদের বদলি বা বদলি করা হয়েছে। আসলে এই জন্য নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসাবে, তাদেরকে লটারির মাধ্যমে নিয়োগ দেয়া, আসলে এই ব্যাপারটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আমরা মনে করি লটারির মাধ্যমে মানে বর্তমানে যারা নির্বাচন কমিশনে দায়িত্বশীল কর্মকর্তা আছেন, এদের মধ্যে লটারি করলে যারা আগে বিএনপি করত বা ছাত্রদল করত তারাই ফিরে আসবে। তো আমরা মনে করি এর বাহির থেকে যারা একেবারে কোনো রাজনীতির সাথে নেই, নিরপেক্ষ, এ ধরনের লোককে যদি মানে এখানে রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়ে আসা হয়, তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকবে না। এটা নিরপেক্ষ, অবাধ এবং একটি সুষ্ঠু গণভোটের জন্য দীর্ঘ প্রায় 17 বছর পর জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় বা যে প্রত্যাশা রাখছে, সে প্রত্যাশিত একটি গণভোট অনুষ্ঠিত হবে যদি এখানে নিরপেক্ষ লোককে নিয়োগ দেওয়া হয়। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আজকে প্রধান উপদেষ্টা কথা বলেছেন গণভোট, নির্বাচন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। আমরা সেগুলো একটু দেখে নিতে চাই। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নির্বাচনে। একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি, এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। দর্শক, গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনায় আজ ভোটের ট্রেনে স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। আতাউল্লাহ, বিরতির পর আপনাকে আবারও স্বাগত। প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম, যেন নির্বাচন উৎসব মুখর এবং হয় সেটি তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। বারবার বলে আসছেন ইতিহাসের এ যাবৎ সবচেয়ে সুন্দর বা সুষ্ঠু নির্বাচন তিনি দিতে চান। আসলে এই যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে আপনারা কতটা আস্থা রাখতে পারছেন? প্রধান উপদেষ্টার কথাগুলা খুবই শ্রুতিমধুর এবং আস্থা রাখার মতো, কিন্তু আমরা দেখছি যে যেখানে নির্বাচন কমিশনে যে
আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসন নির্বাচনী জায়গা নিয়ে যে সমস্যাটা দেখা দিয়েছে, যেখানে রুমিন ফারহানা আপিল করেছে যে 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে সংযুক্ত করার জন্য। তো সেখানে এর প্রেক্ষিতে আমরা যখন আপিল করি তখন সেখানে নির্বাচন কমিশনে আমরা দেখেছি একটি ন্যাক্কারজনক ঘটনা, যেখানে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য নির্বাচন কমিশনের উপস্থিতিতে দেখা যাচ্ছে রুমিন ফারহানা যেভাবে এগ্রেসিভলি আমার এবং আমাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, এটার জন্য আমরা পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমরা মামলাও করেছি, কিন্তু এই ইসি দেখলাম যে এটার কোনো কার্যকর কোনো উদ্যোগ নেই নাই। তো নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে একটি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, তার কোনো প্রকার নিরপেক্ষতা আমরা দেখছি না। যদি নিরপেক্ষ একটি ভূমিকা রাখে তাহলে আমরা তাদের প্রতি আস্থা রাখতাম, কিন্তু আমরা আস্থা রাখতে চাই যাতে এটা নিরপেক্ষ ভূমিকা রাখে। কিভাবে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারে আপনারা কি মনে করেন? এখানে আমরা অতীতে যে 3টি নির্বাচন দেখেছি যে আমরা তরুণ ভোটাররা এখনো পর্যন্ত আমরা ভোট দেওয়ার সুযোগ আমরা পাইনি, কিন্তু যে কারণে আরেকটা আমরা চাই না যে এখানে 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বা 2018 সালের রাতের অন্ধকারের নির্বাচন কিংবা 2024 সালের যে ডামি নির্বাচন, কিন্তু নির্বাচন কমিশন এরকম একটি ভূমিকা রাখুক যে সেখানে সকল দলকে সমান মূল্যায়ন তারা করুক। কিন্তু আমরা দেখছি যে আসলে যেখানে আমরা দেখেছি যে এখানে যদি সালাউদ্দিন সাহেব যখন নির্বাচন কমিশনের বা তার সাথে যখন সাক্ষাৎ করে দেখলাম যে তাকে অনেকটা সেলুট দিচ্ছে, মানে এরকম তার কাছে অনেকটা জানো হয়ে যাচ্ছে। তো এটা আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে যে আমরা যেরকম একটি অবাধ গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই, যেখানে আরেকটি এরকম ডামি নির্বাচনের পায়তারা করছে, যেরকম বিপক্ষে একটি দল নির্বাচন করবে সেরকম সুযোগও রাখছে না। দেখছে এখানে জোটের নামে সবগুলা দলকে একটি প্যাকেটে রেখে তার আরেকটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, যেখানে একটি বিরোধী পক্ষ মাঠে সরব ভূমিকা রাখবে, এ ধরনের আলামত তারা রাখতে চাচ্ছে। এটা কি শুধুই অভিযোগ? কারণ আপনারা তো দেখছি যে যেমন নতজানুর কথা বললেন, এখন আপনাদের কি সেভাবে মূল্যায়ন করছে না বলে আপনি মনে করছেন? এছাড়া আরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু নিয়মিত বৈঠক করেছেন, গত বুধবারও কিন্তু বৈঠক হচ্ছে এবং নিয়মিত বৈঠক হচ্ছে, এবং একই সঙ্গে আপনাদের কথাগুলো তারা গুরুত্ব সহকারে নিচ্ছেই বলে দেখা যায়। আপনারা কেন এরকম অভিযোগ করছেন? যাদেরকে গঠন করা হয়েছে এই অন্তর্বর্তী সরকার গঠনের পরই একটা নিরপেক্ষ কমিটির মাধ্যমে বা কমিশন গঠন করা হয়েছে, কেন এরকম অভিযোগ? আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে আলামত দরকার, মানে এই আলামতগুলো এখানে সুস্পষ্ট না, এই জন্য আমরা এই অভিযোগগুলো করে আসছি। আর আমরা দেখছি যে এখানে একটি গণভোট যে অনুষ্ঠিত হবে, একটি দেখা যাচ্ছে যে বিএনপি যে দলটি গণভোটের মাধ্যমে যাদের রাজনীতিটা শুরু, মেজর জিয়াউর রহমান যখন সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হয়েছে, এবং যে প্রথম যে বাংলাদেশে গণভোট হয়েছে, এই গণভোট ছিল যে মেজর জিয়ার নীতি এবং কর্মসূচির প্রতি আস্থা আছে কিনা। তো এখানে প্রায় 100% মানুষের একটি হাবুট ছিল, কিন্তু এখন প্রায় 99%। কিন্তু এখন আমরা দেখছি এই দলটি এখন গণভোটের বিপক্ষে, অর্থাৎ না ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তো এবং আমরা দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ সংঘাত বা কুন্দলে প্রায় 85 জন এবং তাদের বাহ্যিক মানে ইন্ধনে 160 জন নিহত হয়েছে। তো এইরকম যে হতাহত যদি ঘটতে থাকে, যেখানে অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে আমরা এটা এখনো দেখি নাই, বা এরকম ঘটনা আমরা পেপার বা পত্রপত্রিকা আমরা দেখি, এখানে কিন্তু এটা কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। তাদের দলীয়ভাবে কিন্তু বহিষ্কারও করছে। এখন আসলে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিতে পারে? এখন আপনি যদি বলেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য একই সঙ্গে আরেকটা প্রস্তাব উঠেছে, যেহেতু এখন সেনাবাহিনী মাঠে সৃষ্টি পাওয়ার নিয়ে দায়িত্ব পালন করছে, এখন নির্বাচনের সময়ও যদি সেনাবাহিনী কি ভূমিকা রাখবে, এবং একই সঙ্গে আপনারা কি মনে করেন যে সরকারকে আর কি ভূমিকা রাখলে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে, এবং একই সঙ্গে গণভোটের যে প্রস্তুতি, যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটিও আসলে বাস্তবায়ন সুন্দরভাবে সম্ভব? আমরা মনে করি সেনাবাহিনী যে ভূমিকাটা রেখেছে 2018 সালে, আমরা দেখেছি যে সেখানে মাইকিং করা হয়েছে যে আপনারা নির্বিঘ্নে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা ভোট দেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের
নিরাপত্তা দেবে, এ ধরনের মাইকিং আমি আমার এলাকা থেকে আমি তখন শুনেছি, যদিও তখন আমরা ভোট দিতে যাইনি, কিন্তু আমরা দেখেছি এই সেনাবাহিনীকে ভোট ছাপাতে রাতে তারা ভূমিকা রেখেছে। তো আমরা আশা করি এই নতুন বাংলাদেশে, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা দেখেছি তিনি কিছুক্ষণ আগে যে বলছে যে নতুন বাংলাদেশের যাত্রা যে শুরু, আমরা তার প্রতি আস্থা রাখতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন যারা আছে তারা জনগণকেও আস্থার জায়গাটা তারা দেখাবে। গণভোট এবং হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এর আগে এরকম আলামত থাকবে যেখানে লাঠিয়াল গুন্ডা হুন্ডা বাহিনীর মাধ্যমে যেভাবে একটি নির্বাচন করে বা ভোট দখল করে ওইরকম আলামত দেখা যাবে না। তারা এই ধরনের একটি উদ্যোগ নিবে এবং তারা এর ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। আমি সবশেষ ছোট করে একটু প্রশ্ন করতে চাই যে এনসিপির জোট গঠন নিয়ে রাজনৈতিক দল বিএনপি নাকি জামাত কোন দিকে যাচ্ছে, আপনি যদি ছোট করে। এখানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে মিডিয়াতে বলে দিয়েছেন যে এনসিপি এককভাবে 300 আসন নির্বাচন করবেন এবং আমরা যারা সাংগঠনিক সম্পাদক রয়েছি 10টি বিভাগে, আমরা সেই অনুযায়ী আমরা সারা বাংলাদেশের প্রায় 1500 ক্যান্ডিডেট আমরা পেয়েছি এবং তাদের মধ্যে আমরা যাচাই বাছাই করছি। আমরা 23 এবং 24 তারিখে আমরা 2 দিন আমরা টানা তাদের সাক্ষাৎকারের মাধ্যমে আমরা 300 আসনে 300 যোগ্য প্রার্থী আমরা বাছাই করব এবং সেই আলোকে আমরা নির্বাচনী মাঠে আমরা তাদের নিয়ে মুভমেন্ট করব এবং আশা করি বাংলাদেশের মানুষ যে দীর্ঘদিন যে দুটি পরিবার বা দুটি দলের উপর যে জিম্মি হয়ে পড়েছে, জিম্মি দশা থেকে তারা মুক্তি লাভ করবে। যেভাবে 5ই আগস্ট এবং জুলাই আন্দোলনে যেভাবে জনগণ নেমে এসেছে, আগামীতে ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ, যেখানে প্রধান উপদেষ্টা বলেছেন আমরা নতুন বাংলাদেশে ইনশাল্লাহ এই আগামী নির্বাচনের মাধ্যমে আমরা বিজয় লাভ করে নতুন বাংলাদেশের টেনে বাংলাদেশ যাত্রা করবে বলে আমরা আশা রাখি। নিশ্চয়ই যেমন ভাবে জুলাই অভ্যুত্থানে জনগণের বিজয় হয়েছিল, ঠিক নির্বাচনে জনগণের বিজয় হবে সে প্রত্যাশা রাখি। আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটে টেনে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটে ট্রেন, সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। গণভোটে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সাধারণ মানুষ কী ভাবছে এবং সরকারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষ কতটা সন্তুষ্ট, সেই বিষয়গুলো তুলে ধরতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না যুক্ত হচ্ছেন। মুন্না, আপনার মাধ্যমে আমি জানতে চাই যে এই যে সংস্কার যে কার্যক্রম, এই কার্যক্রমগুলোর সাধারণ মানুষ কতটা অবগত এবং তারা গণভোটে আর এই প্রশ্নগুলোর বিষয়ে কতটা অবগত এবং সরকার কি উদ্যোগ নিচ্ছে কিনা, সরকারের যে কার্যক্রম বা প্রস্তুতি সম্পর্কেও মানুষ কতটা জানেন, মানুষের ভাবনা একটু আপনি তুলে ধরেন। হাসিব, আপনাকে ধন্যবাদ। আসলে আসন্ন যে গণভোট সেটা নিয়ে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং প্রশাসন নানান প্রস্তুতির কথা বলছে, কিন্তু আসলে একটা ভোটের মূল চালিকা শক্তি বা মূল অংশীদার কিন্তু জনগণ। এই বিষয়ে আসলে জনগণ কতটুকু জানেন বা জনগণ কতটাই বা আশাবাদী এই গণভোট নিয়ে, সেটা আসলে আমরা তাদের কাছ থেকে শুনবো। আচ্ছা, আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই, আসন্ন যে গণভোট, এই গণভোট নিয়ে আপনি কতটা আশাবাদী, আর এই আসন্ন নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা আসলে কতটা ভূমিকা রাখবে বলে মনে করছেন আপনি? গণভোট সম্বন্ধে আমরা অতীতে 2টা ভোট দেখেছি, যেটা ছিল শুধু হার না, কিন্তু এবারের ভোট অনেকগুলা শর্ত বা অনেকগুলা ইস্যু আছে যে সেগুলো জনগণ সচেতন না এবং সাধারণ জনগণ বাংলাদেশের অশিক্ষিতের হার বেশি, যে কারণে যারা যে যতগুলা পয়েন্ট আছে এই অতগুলা পয়েন্ট দেখে হ্যাঁ বা না বলার সুযোগ তাদের আছে কিনা বা তারা পারবে কিনা এইটা সম্বন্ধে মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে। এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে, সরকারের ব্যাপার। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, নির্বাচনের দিন একই সাথে গণভোটের প্রস্তুতি এবং গণভোট এবং ভোট হবে, এটা আসলে সরকার কতটা সক্ষম বলে আপনি মনে করছেন একই দিনে 2টা ভোট? আসলে পূর্বে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হয়নি, আর এবার প্রথম যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে আয়োজন করতে যাচ্ছে সরকার।
এখানে সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ আছে, কারণ নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরকার উভয় মিলে একটা বড় আয়োজন করার চেষ্টা করছে। আর এই চেষ্টা যদি কোনো রকমে বিফল যায়, তাহলে দেশে একটা বড় রকমের মানে খারাপ দিক যাবে আমি মনে করি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন যে সাধারণ মানুষের মধ্যে গণভোট নিয়ে কতটুকু সচেতনতা আছে বলে আপনি মনে করছেন? সচেতনতার অভাব আছে। হ্যাঁ, মানে গণভোটটা 90 সালের পরে যাদের জন্ম তারা আসলে গণভোট সম্বন্ধে জানে না। ইভেন আমিও জানি না গণভোটটা কি। আমরা খাতা কলমে বা পত্রিকার পাতায় দেখেছি গণভোট হচ্ছে এর আগে হয়েছে। আলটিমেটলি গণভোট নিয়ে সরকারের বা প্রশাসনের যে প্রচারণা দরকার ছিল সেটা মানে আমার মনে হয় সেটা হয়নি। একই ব্যালটে কতগুলো প্রশ্ন থাকবে, প্রশ্নগুলোর ধরন কি হবে, আমি মতামত দিব, সেই মতামতটা হলে আমার দেশের জন্য, সংস্কারের জন্য কতটুকু ভূমিকা রাখবে সেটা সম্বন্ধে সাধারণ জনগণ আসলে হচ্ছে ওয়াকিবহাল না। এই জন্য আমার মনে হয় যে জনভোট এবং হচ্ছে জুলাই সনদ নিয়ে যে কথা হচ্ছে, আমাদের মতো যারা মফস্বলে বসবাস করে তারা আসলে হচ্ছে এই বিষয়টা একেবারেই অজ্ঞ। রাজনৈতিক দলগুলো কি নিয়ে অমত হলো, একটা দল বলছে গণভোট ভোটের আগে হবে, একটা দল বলছে গণভোট হচ্ছে ভোটের দিনই হওয়া লাগবে। আসলে সবকিছুর উৎস তো জনগণ। জনগণই আসলে জানে না যে সে গণভোটটা কিভাবে দিবে, কেন দিবে এবং গণভোটটা আগামী নির্বাচনে বা আগামী রাষ্ট্র গঠনে কতটুকু ভূমিকা রাখবে। আরো প্রচারণা গণভোট সম্বন্ধে থাকা উচিত ছিল এবং সরকারের জনগণকে বোঝানো উচিত ছিল যে গণভোটের মাধ্যমে রাষ্ট্রের কাঠামো গঠনে জনগণের ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ ভার বহন করবে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, গণভোট হলে আপনি ভোট দিতে যাবেন কিনা? প্রথমত আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া আমাদের সকলের অধিকার। তবে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই হচ্ছে সেটা নিয়ে পজিটিভ সবসময়তেই ছিলাম। তবে আমি যে বিষয় নিয়ে ভোট দিতে যাব, যেমন পূর্বে আপনার কথা প্রসঙ্গে এসেছে যে ভোটের সাথে গণভোট হওয়ার একটা বিষয় যেটা আছে, আমি যেটুকু জেনেছি সে গণভোটে অনেকগুলো বিষয় মিলিয়ে আসলে গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে। মানে একই সাথে একটা প্রতিনিধিকে নির্বাচন করা, যিনি আমাদের হচ্ছে জেলার প্রতিনিধিত্ব করবেন, দেশের প্রতিনিধিত্ব করবেন, এবং তার পাশাপাশি গণভোট, দুইটা জিনিস মিলিয়ে আমার কাছে মনে হয় যে বিষয়টা অনেক গুরুতর এবং এটাতে সরকারকে আরো দায়িত্বশীল হওয়া উচিত বর্তমান যিনি সরকার আচ্ছা আছেন। আচ্ছা, আপনি 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 বলবেন যে আসলে গণভোট আয়োজনে রাজনৈতিক দলগুলো কত আরো জোরালো হওয়া উচিত ছিল কিনা, বা জুলাই সনদ বাস্তবায়নে তাদের ভূমিকাটা আরো বেশি হওয়া উচিত ছিল কিনা? হ্যাঁ, এখানে হলো আপনার রাজনৈতিক দল ক্ষেত্রে রাজনৈতিক দলকে অবশ্যই এখানে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলকে আপনার আরো বেশি প্রচারণা এবং গণভোট সম্পর্কে জানানো, এবং সরকারকেও বিশেষ করে গণভোট সম্পর্কে বিশেষ করে জানানো উচিত। প্রচারণা, গণভোট কেন দিবে, কি বিষয়ের উপর দিবে, কোন বিষয়ে হ্যাঁ না থাকবে। এখানে আমি শুনেছি যতটুকু গণভোট হবে 4টা বিষয়ের উপরে। এখানে 4টা বিষয়ের ভিতরে যদি আমার 2টা পছন্দ হতে পারে, 2টা পছন্দ নাও হতে পারে। তো সেক্ষেত্রে এখানে আলাদা আলাদা করে যদি 4টা অপশনে যদি হ্যাঁ না সিস্টেম থাকতো তাহলে ভালো। আচ্ছা, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটকে ঘিরে সরকারের ব্যাপক প্রস্তুতি রয়েছে, কিন্তু আসলে গণভোটের কোন কোন বিষয়গুলো যদি জনগণ লাভ হবে, কোন কোন বিষয়গুলো জনগণের ক্ষতি হবে, সেই বিষয়গুলো আসলে গণভোটে ভোট দেওয়ার আগে জানান উচিত বলে মনে করছেন এই অঞ্চলের বা এই প্রান্তিক অঞ্চলের জনপদের লোকজন। আমি আরো কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু একই বিষয় নিয়ে আমাদেরকে বারবার একই কথা বলছে। আসলে গণভোটে ভোট দেওয়ার আগে সাধারণ মানুষ যেন জানে গণভোটে ভোট দিলে তারা কতটুকু উপকৃত হবে আর কোন কোন বিষয়ে ভোট দিলে দেশের জন্য ক্ষতি হবে। তো হাসিব, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সরকারের গণভোটের প্রস্তুতি এবং সাধারণ মানুষের মতামত। জি, মুজাহিদ আল মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সাধারণ মানুষ আরও স্পষ্ট হতে চায় এবং এখানে যেমন রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে, ইশতেহার নিয়ে যেমন তারা যায়, ঠিক একইভাবে সংস্কার নিয়ে কি হচ্ছে, কি তারা চায়, সেইটা রাজনৈতিক দলগুলো জনগণকে যেমন বোঝানোর দায়িত্ব এবং একই সঙ্গে সরকারেরও গুরু দায়িত্ব রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ভোটের ট্রেনে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আজ গণভোটের প্রস্তুতি নিয়ে যে আলাপ করছি, এই আলাপ করতে উত্তরা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সরকার ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর
আব্দুল লতিফ মাসুম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু জানতে চাই, আজকে গণভোটের প্রস্তুতি নিয়ে আমরা আলাপ করেছি এর আগে। আপনার কাছেও একই বিষয়ে একটু জানতে চাই যে এই যে নির্বাচন আয়োজন এবং গণভোট, এটি আসলে দুটিই কিন্তু অনেক বড় কর্মযজ্ঞ, এবং এই এত বড় দায়িত্ব পালনের জন্য সরকার কতটা সক্ষম এবং কি কি চ্যালেঞ্জ দেখছেন? আমি মনে করি যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, সময় বাধ্য হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে ভোট, জাতীয় সংসদ নির্বাচন তথা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন এবং গণভোট একসাথে করতে যাচ্ছে। এটি আর একটা অনুপায় হয়ে তারা এটা করছে। এই বাধ্যবাধকতার কিন্তু আমি বুঝি। এমনি নিয়ম অনুযায়ী তো গণভোট ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্নভাবে, ভিন্ন ব্যবস্থাপনায়, অন্য একটি অবয়বে বা অন্য প্রেক্ষাপটে হওয়া উচিত, কিন্তু সেই ঔচিত্যবোধ মনে রেখেই আমাদেরকে বাধ্যবাধকতার দিকে যেতে হচ্ছে। এই কারণে যে সময় অতি সংক্ষিপ্ত, একটি নির্বাচন বা একটি গণভোটের আয়োজন করতে হলে আপনারা জানেন যে মানে কোটি কোটি টাকা দরকার, ব্যবস্থাপনা দরকার, গোটা ন্যাশনকে মোবিলাইজ করা দরকার। সেই মোবিলাইজেশনের সময় বা অর্থ আয়োজন ব্যবস্থাপনা সেই সময়টুকু সরকারের নেই বলেই হয়তো এই ব্যবস্থাটি সরকার বাধ্য হয়ে নিয়েছে। সুতরাং এছাড়া আমি কোনো গত্যন্তর দেখি না। জি, যেহেতু বড় আয়োজন, বড় কর্মযজ্ঞ, এই জন্য কিন্তু বেশ কিছু বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যে এখানে আলাদা ভোট কেন্দ্র হবে কিনা এবং আলাদা ব্যালটের প্রক্রিয়াটা কীরকম হবে, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানোর প্রয়োজন হবে কিনা, একই সঙ্গে সংসদ এবং গণভোট একই সময়ে যদি হয় তাহলে ভোট গণনাটা কোনটা আগে হবে, এবং আলাদা বুথের যেমন দাবি আসছে, এই যে এই বিষয়গুলো আবার যদি সেক্ষেত্রে কালক্ষেপণ হয় তাহলে আবার কোনো বিতর্ক তৈরি হবে কিনা, এইগুলোর সমাধান কিভাবে হবে? এইভাবে বিতর্ক তো হতেই পারে, এবং সেটাই বিতর্ক যদি হয় তাহলে পরে এড়িয়ে যাওয়া মানে কষ্টকর। কিন্তু এটা মনে রাখতে হবে যে ব্যালট দুটো হবে, একই সাথে একজন ব্যক্তিকে যদি এ ব্যালট এবং বি ব্যালট দেওয়া হয় তাহলে পরে তার জন্য খুব বড় ধরনের সমস্যা হওয়ার কথা না। আর এটি যেহেতু হা এবং না এর ভোট, এটি একটা বাধ্যবাধকতা। আমি অনেক আগে রাষ্ট্রবিজ্ঞান একজন ছাত্র হিসেবে বলেছি যে neither it's a vote or nor a people's verdict। সুতরাং এটা গণও নয়, ভোটও নয়। তো এটা বাধ্যবাধকতার কারণে ভোট, এটা আমরা জানি একটা রাষ্ট্রিক প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে এই ভোটাভুটি পৃথিবীর সর্বত্রই হয়, বাংলাদেশে হচ্ছে। সুতরাং এটি নিয়ে খুব বেশি ধরনের জটিলতা এবং কুটিলতা করার কোনো সুযোগ নেই। এটি আমি একটু সহজ সরল সিম্পল ভাবে আমি নিতে চাই যে চারটি প্রশ্নের একটি অ্যান্সার হবে হা বা না, এবং একই সাথে ভোট হবে। সুতরাং ম্যান পাওয়ার বৃদ্ধি করা বা পৃথক মানে বুথ করার যে পরামর্শ দেওয়া হচ্ছে সেটি আমার কাছে বাস্তব সম্মত মনে হয় না। আচ্ছা, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, যে একই সঙ্গে নির্বাচনের জন্য যেহেতু 8টা বিভাগে আলাদা আলাদা ভোট করারও কিন্তু কেউ কেউ প্রস্তাব দিয়েছে কোনো কোনো দল, সেইটা আসলে আপনার কাছে কি মনে হয়, এটার মূল্যায়নটা একটু বলবেন? আমাদের দেশটি ছোট্ট হলেও কিন্তু জনসংখ্যা অনেক বড়, তা আমরা জানি, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, মানুষগুলো অস্থির এবং অস্থিতিশীলতা বিরাজ করে অনেক সময়। সুতরাং এটি উত্তম প্রস্তাব যে 8টি বিভাগে 8টি দিনে ভোট অনুষ্ঠান করা। ভারতের মতো বিরাট জায়গায় তারা মানে দীর্ঘদিন ধরে, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তারা ভোট গ্রহণ করে রাজ্যে রাজ্যে পৃথক পৃথক সময়। সুতরাং বাংলাদেশের মতো জনবহুল দেশে যদি এই ব্যবস্থাটি নেওয়া হয় তাহলে পরে তা আমাদের জনগণের জন্য যেমন স্বস্তির কারণ হবে,
তেমনি যারা সন্ত্রাস করতে চায় বা যারা গায়ের জোরে ভোট নিতে চায় তাদের জন্য সেটি একটি প্রতিবন্ধক হিসাবে কাজ করবে। আমার মনে হয় যে সরকার যদি এই প্রস্তাব তারা গ্রহণ করে তাহলে একটি উত্তম প্রস্তাব গ্রহণ করবে বলেই আমার মনে হয়। জি, আমি সবশেষ ছোট করে একটু জানতে চাই যে এখানে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে সেনাবাহিনী কিন্তু মাঠে রয়েছে, আবার নির্বাচনের সময়ও তারা দায়িত্ব পালন করবে, আবার সেনাবাহিনীকে কি ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেয়া হবে কিনা, আবার একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসনের ক্ষমতা কার কোনটা বেশি হবে কি কম হবে, এইটা নিয়ে আবার বিতর্ক তৈরি হবে কিনা। জামাত যদিও এখানে 5 জন করে সেনা সদস্য প্রতিটা কেন্দ্রে রাখার জন্য আবেদন করেছে বা প্রস্তাব দিয়েছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে সবথেকে বড় কথা হলো রাজনৈতিক দলের স্বস্তি এবং সুস্থিতি। রাজনৈতিক দলগুলো যদি নিয়ম মাফিক আইন রীতি ভদ্রতা সৌজন্য সভ্যতা বজায় রেখে রাজনৈতিক কার্যকলাপ করে, অর্থাৎ ভোটের দিন সেই ব্যবহারটি তারা প্রদর্শন করে, তাহলে পরে কোনো কিছুর দরকার নাই, পুলিশ দরকার নাই, সেনাবাহিনীর দরকার নাই। রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক দলগুলি যদি দায়িত্বশীলতার পরিচয় দেয় তাহলে পরে এটাই যথেষ্ট। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে আমরা যেন এই রাজনৈতিক সংস্কৃতি থেকে মানে জবরদস্তির রাজনৈতিক সংস্কৃতি, এই যেটাকে আমরা বলি ফেসিবাদের রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতি। জি, নিশ্চয়ই রাজনৈতিক সংস্কৃতিটা বেশ গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনাকে ধন্যবাদ স্যার, আপনি যুক্ত ছিলেন। দর্শক, আমরা ভোটের ট্রেনে আজ যা আলাপ করলাম যে গণভোটের প্রস্তুতি নিয়ে, জনগণের প্রস্তুতির জন্য যেমন সরকারের বেশ সক্ষমতাও জরুরি, আবার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহনশীলতা দরকার এবং তারপরেই সুষ্ঠু একটি ভোট আয়োজন সম্ভব বলেও আমরা প্রত্যাশা করি। দর্শক, এই ছিল ভোটের ট্রেনের আজকের আয়োজন, শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।